দাদু, ও দাদু, একটা ভূতের গল্প বলো না। নাতির ডাকে মুখ ফিরে তাকালেন অনাদিবাবু। আজ সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার উপর সন্ধ্যে থেকে আবার লোডশেডিং। এমন পরিবেশে নাতির এহেন আবদার যেন অনাদিবাবুকে একটু বিপাকেই ফেলল। অনাদিবাবুর বয়স 65, বিপত্নিক মানুষ। ছেলে বৌমা আর নাতি রোহনকে নিয়ে তার সংসার। এক সময় অনাদিবাবু ডাকসাইটে দারোগা ছিলেন। 5 বছর হলো চাকরি থেকে অবসর নিয়েছেন। ছেলেও সরকারি দপ্তরে ভালো চাকরি করে। মোটের উপর অনাদিবাবুর ভালোই দিন কাটছে, যদিও মনের কোণে স্ত্রী বিয়োগের ব্যথাটা লুকিয়ে আছে। কিন্তু তার এই ব্যথার অনেকটাই ভুলিয়ে দিয়েছে নাতি রোহন। সে ক্লাস 3-তে পড়ে এবং অনাদিবাবুর খুব ন্যাওটা। যাই হোক, আসল কথায় আসি। নাতির মুখে ভূতের গল্পের কথা শুনে একটু যেন চমকে উঠলেন অনাদিবাবু। যেন কোনো পুরনো স্মৃতি মনে পড়ে গেল তার। সত্যি ভূতের গল্প বলার মতো পরিবেশই বটে। ঘরে রাখা মোমবাতির আলোয় একটা ছায়াময় বৃত্ত রচনা করেছে। অনাদিবাবু নাতিকে বললেন, আচ্ছা, গল্প শুনে ভয় পেলে আমাকে দোষ দেবে না যেন। তুমি চিন্তা করো না, আমি ভয় পাবো না। তুমি গল্প শুরু করো। অনাদিবাবু বলতে শুরু করলেন। আজ থেকে 25 বছর আগেকার কথা। আমি তখন বীরপুর নামে একটা গ্রামের থানার দারোগা। একদিন রাতে নিজের কেবিনে বসে আছি। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, ঠিক আজকের মতো। একটা কেস নিয়ে ভাবছি। গতকাল সকালে নদীর ধার থেকে একটা লাশ পাওয়া গেছে। লাশের মুখটা ভারী কিছু দিয়ে ঠেঁটলানো, তাই সহজে চেনার উপায় নেই। 2 দিন আগেই একটা লোক নিখোঁজের কেস নিয়ে এসেছিল। যারা কেসটা করেছিল তাদের দেখে লাশটা দেখাতেই তারা লাশের জামা আর হাতের মাদুলি দেখে চিনতে পারল যে লাশটা গ্রামের চাষি কানাই মাইতির। গত 2 দিন ধরে কানাই নিখোঁজ ছিল। যাই হোক, লাশ তো পাওয়া গেল, কিন্তু হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেল না। জিজ্ঞাসাবাদ করেও যখন কারো নাম সন্দেহের তালিকায় উঠে এলো না, তখন হঠাৎ মৃত কানাইয়ের ভাই বলাই বলল, পাশের বাড়ির সমর দাসের সাথে দাদার 1 বছর আগে জমি নিয়ে বিবাদ হয়। তখন সমর কানাইকে প্রাণে মারার হুমকি দেয়। সমরকে জেরা করতে গিয়ে জানা যায় সে 1 সপ্তাহ গ্রামেই ছিল না, শহরে ডাক্তার দেখাতে গিয়েছিল। উপযুক্ত প্রমাণের অভাবে সমরকে গ্রেপ্তার করা গেল না। এবার ময়না তদন্তের রিপোর্টটার দিকে চোখ রাখলাম। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে ক্রমশ, আর তার সাথে সমানে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া বইছে। বৃষ্টি আর ঝড়ের দোসর হয়েছে আকাশের বুক চেরা বিদ্যুৎ আর কান ফাটানো বজ্রপাত। রিপোর্টের দিকে তাকিয়ে দেখি সেখানে লেখা আছে, প্রথমে শ্বাসরোধ করে ও পরে ভারী কিছু দিয়ে মুখ থেতলে কানাইকে মারা হয়েছে। আমার পরবর্তী পদক্ষেপ কি হবে তাই নিয়ে ভাবছি, এমন সময় আমার কেবিনের কাঠের দরজায় ঠক ঠক শব্দ। ঘড়িতে এখন রাত 11টা। এমন সময় আবার কে নালিশ জানাতে এলো। এক রাশ বিরক্তি নিয়ে রিপোর্ট থেকে মুখ তুলে দেখি একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে খাটো লুঙ্গি আর ফতুয়া। লোকটির সারা গায়ে কাদা। লোকটি ঘরে ঢোকার সাথে সাথেই একটা ভ্যাপসা আর ওই অস্বস্তিকর গন্ধ নাকে আসতে লাগলো। আমি বেশ রাগী গলায় বললাম, কে তুমি? এত রাতে কি চাই? লোকটি বলল, আমি বিমল, এই গায়েরই লোক। আর আমি কানাইয়ের বন্ধু দারোগা বাবু। আমি জানি কানাইকে কে মেরেছে। আপনি দয়া করে
তার শাস্তির ব্যবস্থা করুন। আমি বললাম, তুমি জানো কে খুনি? লোকটি বলল, কানাইকে খুন করেছে তার নিজের ভাই বলাই। জমি জমা নিয়ে দুই ভাইয়ে ভেতরে ভেতরে বিবাদ চলছিল। পরশু রাতে কানাই যখন যাত্রা থেকে ফিরছিল তখন বলাই পিছন থেকে কানাইয়ের গলায় গামছা পেঁচিয়ে খুন করে। তারপর একটা ওই ওই পাথরের চাই দিয়ে মুখটা থেঁতলে দেয় যাতে কেউ চিনতে না পারে। আমি গাছের আড়াল থেকে সব দেখেছি, কিন্তু কিন্তু ভয়ে কানাইকে বাঁচাতে যেতে পারিনি, কারণ আমি গেলে বলাই আমাকেও মেরে ফেলতো। দারোগা বাবু, আপনি এখনই একবার নদীর ধারের বটতলায় যান, সেখানে সব প্রমাণ পাবেন। এই বলে লোকটি যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। এবার আমি হাবিলদার বলরামকে ডাক দিলাম। বলরাম এলে তাকে বললাম, গাড়ি বের করো, নদীর ধারের বটতলায় যাব। একটা লোক এসে এই মাত্র বলে গেল সেখানে গেলে নাকি কি সব প্রমাণ পাবো খুনের ব্যাপারে। আমার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। সে বলল, এই স্যার, আমি তো সারাক্ষণ আপনার ঘরের সামনে বসে আছি, এর মধ্যে কেউ তো আসেনি। আমি বললাম, তুমি হয়তো সেই সময় কোথাও গিয়েছিলে। সে বলল যে সন্ধ্যা থেকে কোথাও যায়নি। আমি আর কথা না বাড়িয়ে আমার বর্ষাতিটা পরে গাড়িতে উঠলাম। বটতলায় পৌঁছে চারিদিক টর্চ মেরে দেখতে লাগলাম। এক জায়গায় টর্চ ফেলতেই দেখি সেই জায়গার মাটি খোঁড়া। ভালো করে আলো ফেলতেই দেখি সেই গর্তের ভেতর একটা গামছা, আর গর্তের পাশেই পড়ে আছে একটা মাদুলি, ঠিক যেমন কানাইয়ের হাতে ছিল। আমি হলফ করে বলতে পারি, যেদিন এখানে কানাইয়ের লাশ পাওয়া গিয়েছিল সেই দিন সার্চ করে এখানে কিছুই পাওয়া যায়নি। তারপর সেদিন রাতে থানায় ফিরে আসি। পরদিন সকালে গ্রামের সবাইকে গামছা আর মাদুলিটা দেখাতেই সবাই এক বাক্যে বলে যে ওগুলো বলাইয়ের। এরপর আর কি, বলাইকে গ্রেপ্তার করা হলো। বলাইকে বলরামের জিম্মায় রেখে আমি গ্রামের লোকেদের জিজ্ঞাসা করলাম যে বিমল বলে গ্রামে কানাইয়ের কোনো বন্ধু আছে কিনা। থানায় ফিরে বলাই জেরার মুখে কবুল করে যে সে সম্পত্তির লোভে দাদা কানাইকে খুন করে নদীর ধারে ফেলে দেয়, আর সন্দেহের তীর ঘুরিয়ে দেয় সমর দাসের দিকে। সেদিন সন্ধেবেলা আমি বলরামকে নিয়ে গেলাম কানাইয়ের বাড়ি এই কেসের জন্য কিছু কাগজ সই করাতে। কানাইয়ের ছেলেকে সান্ত্বনা দিয়ে বললাম, যা হবার তা হয়ে গেছে, শক্ত হও। আর তোমার বাবার একটা ছবি লাগবে কেসের জন্য। ছেলেটা ঘর থেকে কানাইয়ের একটা ছবি এনে দিল। ছবিটা হাতে নিয়ে ছবিটার দিকে তাকাতেই আমার মাথাটা বোঁ করে ঘুরে গেল। বলরাম না ধরলে আমি তো পড়েই যেতাম। আমি কি দেখলাম জানো দাদু ভাই? দেখলাম ছবির লোকটা আর আমার সাথে কাল রাতে যে লোকটা দেখা করতে এসেছিল দুজনের মুখ একই। অর্থাৎ কাল রাতে কানাই এসেছিল আমার সাথে দেখা করতে, তবে সশরীরে নয়, অশরীরী হয়ে। এই বলে অনাদিবাবু তার গল্প শেষ করলেন। দেখলেন রোহন ভয় পেয়ে অনাদিবাবুর কোলের কাছে সরে এসেছে। যাক, রোহন আর কদিন ভূতের গল্প শুনতে চাইবে না। হঠাৎ অনাদিবাবুর চোখ পড়ল ব্যালকনিতে। একজোড়া আগুনের গোলা জ্বলছে সেখানে। মুহূর্তের জন্য চমকে গেলেন তিনি।